জি জি, সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দিন রাত পরিশ্রম করতে করতে বেশি ভালো থাকার কথা না, তারপরে শুভকামনা। আমরা সবাই জানি বাংলাদেশে 12 ফেব্রুয়ারি রক্তাক্ত জুলাই অভ্যুত্থান উত্তর জাতীয় নির্বাচন একই দিনে রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের দেশবাসী, দেশের জনগণ এবং বিশ্ববাসীরও একটা দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন। সবারই আকাঙ্ক্ষা ছিল বিগত দিনের যে নির্বাচন বাংলাদেশের নির্বাচন নামে প্রহসন হয়েছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে একটি সুন্দর নির্বাচন, একটা ঐতিহাসিক নির্বাচন, উৎসবমুখর পরিবেশের নির্বাচন, নানা ভাষায় যে আখ্যায়িত করা হয়েছে, সে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করেছি 12 ফেব্রুয়ারির ইলেকশনে প্রথম ধাপে, কারণ ইলেকশনের তো কয়েকটি ধাপ আছে, একটা হচ্ছে ভোট গ্রহণ, দ্বিতীয় হচ্ছে ভোট গণনা, তৃতীয় হচ্ছে ফলাফল প্রকাশ। এই 3 ধাপের মধ্যে ভোট গ্রহণের বেলায় আমরা অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি। খুনাখুনি, বড় ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে। সেকেন্ড থিং হচ্ছে, যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে, সেখানে প্রার্থীদের পক্ষ থেকে, প্রার্থী সিভিলিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ, কমপ্লেন দায়ের করা হয়েছে, কিন্তু সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। এরপরে আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনী, যৌথ বাহিনী, এখানে অস্ত্র উদ্ধারের জায়গাটাও আজকের কমিশনও একই কথা বলেছেন যে এখনো 4 শতাধিক পিস্তল হারানো উদ্ধার হয়নি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, আর অবৈধ অস্ত্র তো আছেই। সব মিলে এই জায়গাটাও নির্বাচনের মধ্যে প্রভাব তৈরি করছে, এই অস্ত্রগুলো ভূমিকা রেখেছে, আমাদের কাছে রিপোর্ট আছে। আরেকটা বিষয় হচ্ছে, কালো টাকা, অস্ত্র, হুমকি দমকির পাশাপাশি ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। যেমন কোনো কোনো কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে। দলীয় কর্মীরাও সিল মেরেছেন, অভিযোগ আছে। আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি ছড়ানো হয়েছে, ভোট কাস্টিং কম হয়েছে, ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা যারা 11 দল একসাথে ইলেকশন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবে বলা হয়েছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই। নির্বাচন শেষ হলো 4:30টায়, নির্দিষ্ট সময় অনুযায়ী 7:30টায় শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে,
4টা বিষয়ের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ব্রডকাস্টিং দেখানো হয়েছে। তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল। সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে। সেকেন্ড হচ্ছে ভোট গণনা। গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে, আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে, কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে, এ ধরনের কমপ্লেনও আছে। অর্থাৎ সুষ্ঠু গণনার যেই সুষ্ঠু পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে, এটা ছিল না। ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষা মাজা, কাটাছিটা, ওভার রাইটিং, এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে। যেমন ঢাকা 6 মনে হয় আব্দুল মান্নান 6 আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে। সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান। রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে, কালকে আমি দেখেছি। সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন, নামে তো মানুষ বোঝা যায়, কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোকের নাম। তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল, তাহলে এটা এই রেজাল্ট শিটের বৈধতা কি? সে রেজাল্ট শিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই, অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে। এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট শিটও আমাদের কাছে আছে। এই বিষয়গুলো সহ ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রকাশে ত্রুটি হয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে, এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরও অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। এই চট্টগ্রাম 14 কর্নল অলি সাহেবের ছেলে ওমর ফারুক সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনকে শো করেছেন, উনি কি করেছেন, কি কমপ্লেন ছিল। এরপরে প্রার্থী ব্যালেট করার ক্ষেত্রে ঋণ খেলাফিদেরকে বৈধতা দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা পেশ করেছি। কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন, কারণ 12 তারিখ ইলেকশন হয়েছে, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। তাহলে একটা লোক পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে, কুতুবদিয়া থেকে এসে আবার 13 তারিখ কমপ্লেন দায়ের করতে পারেন নাই। তার 14 তারিখ হলে তিনি পারতেন। তার মধ্যে ওমর ফারুক সাহেব একজন, তিনি ওখানে জিজ্ঞেস করেছেন, বলে যে এখানে না, অর্থাৎ উপজেলায়। তার জেলায় গেছেন, রিটার্নিং অফিসার গেছেন, বলে যে এখানে না। আবার উনি দৌড়ে আসছেন ইলেকশন কমিশনে, এখানে আসার পরও বলে যে গ্যাজেট হয়ে যাওয়ার কারণে সুযোগ নাই। এই যে বিষয়গুলো তড়িঘড়ি করে করা হয়েছে, অথচ 13 তারিখ সকালেই আমাদের ডেলিগেশন আসছিল, এনসিপির ডেলিগেশন আসছিল, তারা বলেছে আপনারা গেজেট প্রকাশ করবেন না, আমাদের এই কমপ্লেনগুলো আছে, পুনর্গণনা, বিশেষ করে এই কয়টি আসন স্থগিত রেখেই পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আপনারা রেজাল্টটা দেন, তারপরে গেজেট দেন। এখন প্রশ্ন তৈরি হচ্ছে, তড়িঘড়ি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে, সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বেঁচে যায়? আমি জানি না, ওনাদের নিয়ত ভালো, ওনারা বলছেন, ওনারা স্বচ্ছতার সাথে করেছেন, সবই শুনেছি, কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে, ওনারাও বলেছেন, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হলো, এটা নিয়ে আমাদের
প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই। নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে, এগুলো আমরা জানি, কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত ঝরেছে, জীবন দেয়া হয়েছে, এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে। তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেসিবাদের, আবারও স্বৈরতন্ত্রের উত্থান হতে যাচ্ছে? আমার বোনরা, আমার মায়েরা, নারীরা আজকে নিরাপদ হলো না। হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন? 2018 সালের সেই সুবর্ণ সৌরের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেদিন কি হয়েছিল? একজন মা, একজন নারী, 4 সন্তানের জননী, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। প্রশাসন বলেছে এদিন কোনো ঘটনা ঘটে নাই। হাতিয়া তো একই সুর বাজতেছে। তাহলে সেই স্বৈরাচারী আমলের সুর যদি এই সময়ে বাজে, তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায়? দেশ কোন দিকে যাচ্ছে এই ব্যাপারে আমরা কনসার্ন। এরপরে আমার নিজের আসনও 3 জন নারীকে আঘাত করা হয়েছে, মাথা ফেটে দেওয়া আছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য, আমরা 54টি জেলার রিপোর্ট সাবমিট করেছি, গণমাধ্যমে আসা রিপোর্ট, আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে এই সহিংস ঘটনাগুলো। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের 11 দলের সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো, আমাদের বক্তব্য তুলব। দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য, ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে। কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে। আমরা কোনো অপশক্তির হাতে, যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতির সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায়তারা করবে, সে জায়গায় আমরা আপোষহীন থাকব। এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ইতিমধ্যেই আমরা 11 দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে। আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক। দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে, হয়তো 2 দিন পরে শপথ হবে। সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক, এটাই গণতান্ত্রিক রেওয়াজ, পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই। কিন্তু যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান, জনগণ সেটা মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো সংস্কার। হানা ভোট হয়েছে, এখানে অবাক হওয়ার মতো বিষয়, বিভিন্ন আসনে আপনার ধানের শীষ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে, না ভোট পড়েছে সেই পরিমাণ। তাহলে সংস্কার সবাই মিলে করার জন্য আমরা জুলাই সনদ রচনা করলাম, আগামী দিনে। তবে আমরা এই জায়গায় স্পষ্ট করতে চাই, অনেক রক্তের বিনিময়ে জুলাই সনদ তৈরি হয়েছে, অনেক চেষ্টা, অনেক শ্রম সাধনা, রাষ্ট্রীয় কোষাগারের অর্থব্যয়, অনেক মানুষের অনেক সময় স্যাক্রিফাইস করার মধ্যে দিয়ে এটা হয়েছে। সেই জায়গায় যদি নতুন কোনো কিছু গড়তে যায় তাহলে এটা জনগণ গ্রহণ
আসার পরে এর জন্য কোনো নোট অফ ডিসেন্ট আর কার্যকারিতা নাই। সেটা দলীয় বিষয়, এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে, জনগণের অ্যাসেট হয়ে গেছে, জনগণের ম্যান্ডেট এসে গেছে। এখন প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে। শেষ কথা হচ্ছে, বাংলাদেশ একটি নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল প্রসেসে ক্ষমতার পরিবর্তন হয়, একদল ক্ষমতায় আসে, দেশ পরিচালনা করে, 5 বছর পরে আবার ইলেকশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের জনগণের দায়িত্ব নেওয়ার পরে যদি মিসহ্যান্ডেলিং হয়ে যায়, সে দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর এবারের ইলেকশনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, যে কারণে জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তনের আশাটা ছিল, এই কথাটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। তবে আমরা আশাবাদী হতে চাই, আগামী দিনে যেই আমাদের সামনে বাংলাদেশ গড়ার স্বপ্ন আছে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে দেশ গড়তে চাই, দেশকে সামনে এগিয়ে দিতে চাই। সেই চিন্তা ধ্যান ধারণা সমুন্নত রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো স্বচ্ছতার সাথে হলো দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যে 32টি কথা বললেন, অনেক অভিযোগের কথা বললেন, তড়িঘড়ি করে গেজেট প্রকাশিত হয়েছে, আপনাদের জোটের 77 জন নির্বাচিত হয়েছে, তো হয়তোবা 17 তারিখে শপথ আছে, এই শপথে আপনারা যাবেন কিনা, আপনারা শপথ নেবেন কিনা? জি, আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি, আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টও যাব, আমরা গঠন সুযোগই নাই, সেক্ষেত্রে কি করবেন? জি, আইনের ধাপ কিন্তু 3 দফা আছে। একটা হলে ইসি করতে পারে, এরপর ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা যাবে। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। বিরোধী দলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ, এগুলো পার্লামেন্টারি যারা ইলেকটেড মেম্বার, তারা বসে এগুলো ঠিক করেন, তাদের ভোটাভোটের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা অবশ্যই শপথ গ্রহণের পরে এবারে সিদ্ধান্ত নেব। 5 আগস্টের পর সবসময় আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, আপনাদের কি কখনো মনে হয়েছে কিনা যে ভোট পদ্ধতির সংস্কারের প্রয়োজন? আর এই নির্বাচন কি আপনারা যেমন আজকে এসে দোষারোপ করছেন নির্বাচন অফিসকে, তো নির্বাচন অফিসকে আইনের বাইরে কোনো কাজ করেছে কিনা? জি, ধন্যবাদ। সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এগুলো আমরা সুফল পাবো, যেহেতু কোনো বাস্তবায়ন হয়নি, সুফল পাইনি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হার অ্যান্ড সোল চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, এটা আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে, সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই। কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরের বক্তব্য দিলে হবে। এখানে দায় দায়িত্ব অন্যরা এড়াইতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে। ইচি আমাদের এগুলো দেখবেন বলেছেন, এবং ওনারা ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু কমিশনের ক্ষমতার ভিতরে আছে এটা নেবেন বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ছায়া মন্ত্রিসভার বিষয় দেখতে পাচ্ছি। শিশির মনির ভাই একটা পোস্ট দিচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা, সবাই যেহেতু আছেন, আপনাদের কি এটা দলীয় কোনো পদক্ষেপ কিনা? এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক আলোচনা করি।
ধন্যবাদ।